কলকাতায় গতকালই এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর আজ ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনে নরেন্দ্র মোদী। আমি একটু ঠিক কি বিষয়ে একটু বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে সান্নিক রয়েছেন সরাসরি। সান্নিক, এই যে সম্মেলন, এই সম্মেলনের বিষয়ে একটু জানতে চাই। দেখো, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স মূলত যারা সেনাবাহিনীর শুধুমাত্র নয়, পাশাপাশি 3 বাহিনীরই যারা বিভিন্ন কমান্ডের একেবারে শীর্ষস্তরীয় আধিকারিকরা রয়েছেন তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে বার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত বিভিন্ন রকম পরিকাঠামোগত এবং নীতিগত সিদ্ধান্তগুলো এক ছাতার তলায় বসে আলোচনা করে নেওয়ার জন্য আজকে এবছর সেই সম্মেলন ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার অর্থাৎ কলকাতায় বিজয়দুর্গ বা যেটা ফোর্ট উইলিয়াম হিসেবে আমরা চিনি সেইখানে হচ্ছে। আর তারই আজকে প্রথম দিন, তার উদ্বোধন আজকে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তিনি এসে গিয়েছিলেন কলকাতা এবং সেখান থেকে আজকে সকালবেলা 9:30টার সময় তিনি এসে ফোর্ট উইলিয়ামে প্রবেশ করেন এবং সেখান থেকে এখনও পর্যন্ত এই সিসিসির যে প্রথম অর্ধের যে আজকের সেশন, সেই প্রথমার্ধের সেশনে তিনি পুরোটাই থাকছেন এবং 1টার সময় তার এখান থেকে বেরিয়ে তার পরবর্তী গন্তব্য অর্থাৎ বিহারের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন হেলিপ্যাড হয়ে, কলকাতা বিমানবন্দর হয়ে। আপাতত যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, পুরোপুরি যেহেতু রুদ্ধদ্বার বৈঠক, তাই ভেতরের যেহেতু পুরোপুরি পরিকাঠামোগত এবং নীতিগত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভারতীয় যে বিভিন্ন প্রতিরক্ষা বিভাগগুলো রয়েছে, সামরিক বিভাগগুলো রয়েছে, সেখানকার একেবারে শীর্ষস্তরীয় আধিকারিকরা রয়েছেন, তাই ভেতরের কোনো অংশেই কোনো রকমভাবে সাধারণ মানুষ বা কিংবা সংবাদ মাধ্যমে প্রবেশ একেবারেই কোনোভাবে সম্ভব না। তবে যেটা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে আলোচনা হতে পারে, যার মধ্যে অন্যতম অবশ্যই ডিফেন্স প্রকিউরমেন্ট ম্যানুয়াল, যা 2009 সালের পরে এবছর আবারও নতুন করে যা গ্রহণ করা হয়েছে, যার ফলে যে বিভিন্ন রকম ডিফেন্সের অর্থাৎ প্রতিরক্ষা খাতে বিভিন্ন যে ক্রয়, সেই ক্রয় করার ক্ষেত্রে গোটা বিষয়টাকে আরও সিম্পলিফাই করা হবে। এবং যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি নিজে এখানে উপস্থিত রয়েছেন, তিনি নিজেও এই বিষয়টাকে অ্যাড্রেস করছেন, তেমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানতে পারা গিয়েছে। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন, ফার্স্ট হাফের সেশন শেষ করে তিনি বেরিয়ে যাবেন তেমনটাই কথা রয়েছে এবং সেই মতোই কিন্তু প্রস্তুতিও বাইরের অংশে ফোর্ট উইলিয়ামের বাইরে একেবারে সারা হয়ে গিয়েছে। অতনু, ধন্যবাদ। দিল্লিতে ইডি দপ্তরে মিমি চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে। একটি অনলাইন বেটিং অ্যাপের মামলায় তাকে তলব করা হয়েছে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রী, কি জানতে চাওয়া হবে তার থেকে? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এই অনলাইন বেটিং অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে মানি লন্ডারিং হতো, এমনটাই অভিযোগ। এই অভিযোগেরই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি সদর দপ্তরের ঠিক বাইরে, যেখানে 11টার কিছু আগে এসে পৌঁছেছেন মিমি চক্রবর্তী এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই অনলাইন বেটিং অ্যাপের ক্ষেত্রে কিভাবে টাকা নিয়েছিলেন, কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা তার কাছে এসেছিল বা কোন পদ্ধতিতে তাকে যে পেমেন্ট করা হয়েছিল, তার কারণ এই অনলাইন বেটিং অ্যাপের হয়ে বিজ্ঞাপনী প্রচার বা এন্ডোর্সমেন্ট করেছিলেন মিমি চক্রবর্তী। তার এক্ষেত্রে দাঁড়িয়ে তার অ্যাসোসিয়েশন কতটা ছিল, কোথা থেকে তিনি টাকা পেয়েছিলেন এবং কি ধরনের কন্ট্রাক্টে তাকে তার এই অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার যোগাযোগ, এই সবই কিন্তু জানতে চাইবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হবে যে এই ভারতে যে বেটিং ব্যান রয়েছে সেটা জানার পরেও কিভাবে একজন প্রাক্তন সাংসদ হয়ে তিনি এই অনলাইন বেটিং অ্যাপের এন্ডোর্সমেন্ট করলেন, সেক্ষেত্রে তাকে কি বোঝানো হয়েছিল, কি জানানো হয়েছিল, তার কোনো এজেন্সি রয়েছে কিনা, কোনো এজেন্টের মাধ্যমে তিনি তাদের সাথে যুক্ত হয়েছিলেন কিনা, এই বিষয়ে যাবতীয় যে তথ্য রয়েছে সেটা জানতে চাওয়া হবে। তোমাকে জানিয়ে রাখবো যে এই অনলাইন বেটিং অ্যাপ কেসেই কিন্তু এর আগে দুজন খুব ফেমাস ক্রিকেটার, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল, শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না, এই দুজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং আগামীকাল উর্বশী রতেলা, তাকেও কিন্তু আরেক অভিনেত্রী, যিনিও এই অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য সমন করা হয়েছে। একটু সঙ্গে থাকো। এই যে মিমি চক্রবর্তী প্রাক্তন সাংসদ, তাকে ডেকে পাঠানো হয়েছে জানিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে। তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আমরা এখানে গেছে প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে।
বিজেপি এই যে মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। শুধু যে মিমি চক্রবর্তী কাজ দেখা হচ্ছে তা কিন্তু নয়, আগামীকাল অঙ্কুশ হাজরা, অভিনেতা অঙ্কুশ হাজরাকেও আগামীকাল ডেকে পাঠানো হয়েছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অঙ্কুশ হাজরার ক্ষেত্রেও ঠিক কি কেস, মানে কি জানতে চাওয়া হবে তার থেকে? দেখো, অঙ্কুশ হাজরাকেও কিন্তু এই একই বিজ্ঞাপনে মিমি চক্রবর্তীর সঙ্গেই দেখা গিয়েছিল এই অনলাইন বেটিং যে অ্যাপ রয়েছে, যে সংস্থা রয়েছে তাদের বিজ্ঞাপনে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়েও মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও যা যা প্রশ্ন করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সেই একই প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন অঙ্কুশ হাজরাও। অভিনেতাকে আগামীকাল 11টার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলব করা হয়েছে। অতটুকু। 11টা বেজে গিয়েছে, স্কুলের গেটের তালা খোলা হয়নি। এবার অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে। বৃষ্টির কারণে নাকি আসতে দেরি হয়েছে টিচারদের আজকে, কিন্তু অভিভাবকরা বলছেন এ নিত্য নৈমিত্তিক ঘটনা। দেরি করে স্কুলে আসে টিচাররা, তারপরে তালা খোলেন, তারপরে শুরু হয় ক্লাস। অনিরুদ্ধ রয়েছে বাগদার আমডোব থেকে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, নিয়মিতভাবে এরকম দেরি করে টিচাররা আসেন? দেখো, উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আমডোব অভিভাবকরা রীতিমতন স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি যে প্রায়ই এরকম 11টার পরে স্কুলের গেটের তালা খোলা হয় এবং রাস্তার পাশে স্কুল, ছাত্রছাত্রীরা এই রাস্তার পাশেই খেলাধুলা করতে থাকে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে তেমন কিন্তু আশঙ্কা করছেন তারা, এবং দীর্ঘদিন ধরে তারা এই ধরনের জিনিস দেখে আসছেন। মানে প্রায়ই এই ঘটনা ঘটে, দেরি করে স্কুলে পৌঁছায় শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের গেট দেরিতে খোলার কারণে স্কুল শুরু হয় দেরিতে। এবং আজ সেই ঘটনাই ঘটেছে। 11টার পরে খোলা হয়েছে স্কুল, 11টা 5-এর পরে হয়েছে প্রেয়ার, এবং 11টা 20-র পরেও অনেক শিক্ষক শিক্ষিকা স্কুলে এসেছে প্রেয়ার, এবং 11টা 20-র পরেও অনেক শিক্ষক শিক্ষিকা স্কুলে এসে পৌঁছেছেন, কিন্তু তারা অজুহাতও খাড়া করেছেন। প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন, কিন্তু অল্প বৃষ্টির কারণে কি করে এরকম দেরি হলো সে প্রশ্নের উত্তর কিন্তু প্রধান শিক্ষকও দিতে পারেনি এবং স্কুলের শিক্ষকরাও দিতে পারেনি। তারা দেরিতে স্কুলে এসে পৌঁছেছেন। প্রধান শিক্ষক অবশ্য অজুহাত খাড়া করেছেন যে স্কুলের যে চাবি, সেই চাবি ছিল না, সেই কারণে স্কুলের গেট খুলতে দেরি হয়েছে এবং বৃষ্টির কারণে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। এরকম ঘটনা আগে কখনো হয়নি বা হয় না, আজই এই ঘটনা ঘটেছে তেমন কিন্তু দাবি করেছেন প্রধান শিক্ষক। অতনু, ধন্যবাদ। 11টা বেজে গেছে, তবুও আমাদের এই প্রাইমারি স্কুলের গেটে তালা এখনও খোলেনি। বাচ্চারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, সামনেই রাস্তা, একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারতো। এগুলো দেখার পরে আমরা সবাইকে ডাকলাম, গার্জিয়ান পক্ষ এসছে যে এটা তো দীর্ঘদিন চলতে পারে না, মাঝে মাঝে এরকম হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে লোকালে 1-2জন মাস্টার আছে, তারা এসে আগে স্কুল খুলবে, প্রেয়ার করাবে, বাকিরা তাদের ইচ্ছা মতো আসবে। এটা ম্যাক্সিমাম দিনই হচ্ছে। এর আগেও আমরা একবার এসে হেড স্যারের সঙ্গে কথা বলেছি, তো আজকে ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে যে আমরা আর এখানে জড়ো না হয়ে পারলাম না। আজকে প্রাকৃতিক দুর্যোগ, এবার বিশেষ করে বৃষ্টি হচ্ছিল, যেরকম আমারই আজকে আসতে ঠিক সময়তে আমি আসতে পারিনি। বিক্ষোভ দেখানোর কারণেই টিচাররা আজকে একটু দেরি করে এসছে। 10:50 মধ্যে প্রেয়ার আমরা রেগুলার করাই। যে চাবিটা বাইরে থাকে সে চাবিটা ঘরের ভিতরেই থেকে গিয়েছিল, যার জন্যে আজকে স্কুলে আসা সত্ত্বেও আমার ম্যাডাম স্কুলে এসেছিলেন একজন, আসা সত্ত্বেও উনি টাইমলি খুলতে পারেননি। যে 2টো সেট চাবি, একটা থাকে আমার কাছে, আমি বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, আরেকটা সেট যে টিচারের কাছে থাকে, সেই টিচার আজকে গেছে SIR-এর যে বিএলও যে ট্রেনিং সেখানে।